যখন আমি আপনার টক শো করতাম, যখন আমি এই সরকারে আসার আগে কথা বলতাম, আমি কিন্তু নিজে বলতাম যে সরকার এত নিপীড়ন চালাচ্ছে, এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে, সরকারকে ওয়ার্ন করার চেষ্টা করতাম। আপনার নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারে যারা মন্ত্রী তারাও বলতো আমরা ক্ষমতায় না থাকলে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে মেরে ফেলাবে, এরকম কথা বলা হতো না খালে? তো আমরা যেই অরাজকতার আশঙ্কা করছিলাম আওয়ামী লীগের 15 বছরের অপশাসনের কারণে, মানুষের প্রতি অকথ্য নিপীড়ন নির্যাতনের কারণে, মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে, এটার আউটবার্টস হিসাবে আমরা যতটুকু খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম, আপনাকে বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই। খারাপ অনেক কিছু ঘটেছে, ততটা খারাপ কিছু হয় নাই। তারপরও যেগুলি খারাপ কিছু ঘটেছে সেখানে আমাদের সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে, অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি। আপনাকে একটা এক্সাম্পল বলি, আদালত প্রাঙ্গণে যখন হামলার ঘটনা ঘটলো তখন এটা তো আসলে দেখার কথা হচ্ছে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু আমাদের এখানে অনেকে মনে করি কি, যেহেতু আমি আইনমন্ত্রী, তো আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে আমার এটা আমার না রে ভাই। তারপরও আমরা একসাথে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করি, সব ব্যর্থতার ক্ষেত্রে যৌথ দায়িত্বের অংশ হিসাবে আমারও দায়িত্ব আছে, কিন্তু আলাদাভাবে এককভাবে এটা আমার মন্ত্রণালয় দেখার বিষয় না। তখন আমি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের করা শুরু করলাম যে কি করব, মানুষ এত ক্ষুব্ধ। আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে মানুষ যেভাবে মারতে আসছে আপনারা ঠেকান না কেন? পুলিশ বলে পুলিশ ঠেকাতে গিয়েছিল, তখন তো পুলিশের মরাল কারেজ ছিল না, যারা মারতে এসছে তারা পুলিশকে অকথ্য গালাগালি করে বলছে তোরা শেখ হাসিনার পুলিশটা মাইরা তোদেরকে ঝুলায় রাখবো, আমাদের ধাক্কা দিস। মানে পুলিশের তো তখন মরালিটি নাই। কিছুদিন আগে পুলিশের বাহিনীর সদস্যরা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, সেই পুলিশ কি ওই মরাল কারেজটা থাকে? তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের করা শুরু করলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাদের যারা বিচারকরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো সময় ইচ্ছা করলে শুনানি করতে পারেন, তাহলে সকাল 7টায় শুনানি করেন। মানুষ তো সকাল 7টায় জড়ো হবে না। আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং সালমান এফ রহমান ওনাদের পরে শুনানিটা সকাল 7টায় হয়েছিল, কেউ ওনাদেরকে মারে নাই। এরকম আমরা বিভিন্ন রকম ভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি, সব আপনাকে বলতে পারবো না। প্রতিনিয়ত সেটা নিয়ে আমরা ভাবি, আমরা উপদেষ্টা পরিষদ সদস্য বসে সবাই চেষ্টা করে। কিছু জিনিস আমরা করতে পারি না কারণ আপনি বিপ্লব পরবর্তী সময় মানুষের অনেক অন্য ধরনের এক্সপেকটেশন থাকে, এত বছরের রাগের আউটবার্স থাকে। সলিমুল্লাহ ভাই যেটা বলেছে যে বিভিন্ন ধরনের সরকার, ওটা বলতে পারে। আমাদের তো আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না। পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয় কি, তারা অনেকদিন একসাথে কাজ করে, তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকে, তাদের একটা দক্ষ কর্মী বাহিনী থাকে। আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই, আমরা সবাই একসাথে নতুন করে আসছি। আমাদের এটি আমার মনে হয় যে এই বক্তব্য পরিষ্কার, শুধু যার মৃত্যুতে শেখ হাসিনার গদি নড়ে গিয়েছে সেই আবু সাইদের মৃত্যু বুলেট নয়, মাথায় আঘাতে ত্বরান্বিত হয়েছে এমন ময়নাতদন্ত প্রতিবেদনের তথ্য এখন আলোচনায়। এটা নিয়ে কি বলবেন আমাদের যদি সংক্ষেপে একটু বলেন। আপনি কি ময়নাতদন্তের রিপোর্টটা পেয়েছেন খালেদ? ময়নাতদন্তের রিপোর্টটা আমি একটু দেখেছি। তাহলে আপনাকে একটা ঘটনা বলি। এই ময়নাতদন্তটা আমি কিন্তু দেখার সময় পাইনি, আমি সারাদিন মিনিস্ট্রি কাজে ব্যস্ত ছিলাম। আপনি কিন্তু দেখবেন কাইন্ডলি, এটা কত তারিখের ময়নাতদন্তের রিপোর্টটা, কত তারিখের? আচ্ছা, ময়নাতদন্তের ক্লারিফাই করি। আচ্ছা ফাইন, আমি আপনাকে ক্লারিফাই করি। আপনার কি মনে আছে আওয়ামী লীগ আমলে ময়নাতদন্তের রিপোর্ট কিভাবে দেওয়া হতো? এটা নিশ্চয়ই আপনার মনে আছে। জাজ্জুল্লাহর হত্যার ঘটনা আওয়ামী লীগ আমলে ময়নাতদন্তে বহু ঘটনা পত্রিকা পড়েছে আমরা, ঘুরিয়ে দিত। এখন আপনি যদি এই আমলেও ময়নাতদন্তের ঘটনা ঘটে, রাইট, ময়নাতদন্তের রিপোর্টটা 24শে জুলাই দেওয়া, 24শে জুলাই দেওয়া, অর্থাৎ আওয়ামী লীগ আমলে 24শে জুলাই দেওয়া আওয়ামী লীগ আমলের ময়নাতদন্ত রিপোর্ট। আপনাদের কি বিচার বিবেচনা বোধ কি হারিয়ে গেছে? আপনাদের যারা এই সমস্ত প্রশ্ন তোলেন, আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা কি ভুলে গেছেন যে আওয়ামী লীগ আমলে ময়না তদন্তের রিপোর্ট, পুলিশের তদন্তের রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট সবকিছু কিভাবে ম্যানিপুলেট করা হতো? কাজে আমরা ঠিক ডেফিনেটলি আবার ময়নাতদন্ত করব, এবং এই ময়নাতদন্ত যদি ভুল হয়ে থাকে, ম্যানিপুলেটেড হয়ে থাকে, অবশ্যই আমরা দেশবাসীর কাছে প্রকাশ করব। আচ্ছা, সম্প্রতি দুটি ঘটনা ঘটেছে, একটি ঢাকা বিশ্ববিদ্যালয়, একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি সেই সব হত্যাকাণ্ডের যথেষ্ট পরিমাণ জোরালো প্রতিবাদ করেন নাই বলে কেউ কেউ বলছেন। এই প্রসঙ্গে আপনার একটু কথা বলবো যে এক ধরনের মব, যেটাকে আপনি বারবার মব জাস্টিস বলছেন, কেউ কেউ এটাকে মবক্রেসি বলছেন, সেই জায়গা থেকে কেউ কেউ বলছেন এটি একটি মবের মূল্য। সেই জায়গা থেকে আপনি আসলে আমাদের কি জানাবেন বা কি? আমি যথেষ্ট প্রতিবাদ করেছি, আমি সাংবাদিক সম্মেলনে বলেছি কোনো অবস্থাতেই ছেড়ে দেওয়া হবে না। আপনারা দেখেন দুটো ঘটনাতেই সাথে সাথে গ্রেফতারের ঘটনা ঘটেছে, সাথে সাথে এমনকি হল প্রশাসনকে পরিবর্তন করা হয়েছে। 6টা 7টা গ্রেফতারের ঘটনা, মানে দেখেন পৃথিবীতে সব দেশেই অপরাধ হয় খালেদ, জার্মানিতে হয়, আমেরিকাতে হয়। এই জার্মানি আমেরিকা উন্নত বিশ্বের সাথে আমাদের কি পার্থক্য ছিল? পার্থক্য ছিল অপরাধের ঘটনা ঘটতো এবং এটার বিচার করা হতো না।
আবার বিএনপি বা ভিন্ন মতের কেউ অপরাধ না করলেও এটা শাস্তি দেওয়া হতো। আমাদের এখানে এই চেঞ্জটা তো আমরা এনেছি, অপরাধ করার সাথে সাথে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। এবং আমি আসিফ ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে না যে আপনি গত সরকারের মতো একই ভাষায় কথা বলছেন? আমরা গত সরকারকে যখন এই প্রশ্ন করতাম তখন তারা বলতো কেন বিশ্বজিৎ হত্যাকাণ্ডের তো শাস্তি হয়েছে, কেন 6 খুন যে নারায়ণগঞ্জে হয়েছে তার তো আমরা শাস্তি দিয়েছি, একই কথা তো এরকম বলতো। কিন্তু এই যে ঘটনাগুলি যে এই ঘটনাগুলি ঘটার ক্ষেত্রে একটা 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 প্রচ্ছন্ন প্রভাব এই সরকারের থাকছে কিনা, মানে আপনাকে বলি, সরকার আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন এরকম 2-3টা উদাহরণ ছিল তাদের গত 15 বছরে, আর হাজারো উদাহরণ ছিল যেখানে বিচার করা হয়নি, হাজারো উদাহরণ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলা আক্রমণের ঘটনা ঘটেছে কোনো বিচার হয়নি। তো ওদের ছিল আপনার হাজারো ঘটনার পিছনে এটাকে 2-3টা ঘটনার কথা বলতো, তাও পাবলিক জনমতের চাপে দিয়েছে। আপনি বলেন যে আমরা এটা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছি কিনা। আমরা সমস্ত হল প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। একটা সরকার কি করতে পারে? আমরা ইউনিভার্সিটি অথরিটিকে কোন রকম ইন্টারফেয়ার করি না, তাদেরকে স্বাধীনভাবে হলে ছাত্রদেরকে জীবন, তাদের পড়াশোনা, তাদের পরিবেশের নিশ্চয়তা বিধান করতে বলেছে। ওনারা ওনাদের মতো চেষ্টা করেছে। যারা আক্রমণ করেছে তারা আপনার মানে হল প্রশাসনের মদদে, সরকারের মদদে এই জিনিসটা করে নাই, এটা তো আপনারা নিশ্চিত। এখন তারা হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদে এটা করে নাই। এবং এরপরে আমরা কারেক্টিভ মেজার্স কি কি নিচ্ছি সেটা দেখেন। অবশ্যই আমাদের অনেক ক্ষেত্রে ব্যর্থতা থাকবে, কিন্তু আমরা কি ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি কিনা এবং ব্যর্থতার সাথে আমাদের সরাসরি যোগ আছে কিনা সেটা দেখবেন। আগে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটলে সবাই বলতো আওয়ামী লীগের আশকরা এটা করেছে। আপনি কি এই 2টা ঘটনাতে একবারও শুনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সদস্য এটার সাথে জড়িত ছেলে হয়েছে? এটাই তো একটা পার্থক্য। তারপর আরো এই সমস্ত ঘটনার পর কোনো মেজারই যথেষ্ট মনে হবে না মানুষের কাছে। আমরা এটা সম্পর্কে সচেতন আছি, আমরা আমাদের মতো চেষ্টা করব, যতটুকু সম্ভব চেষ্টা করব। আপনার কাছে আমি আবারও বলে যাই, সারা জীবন আমি একটা কথা বলতাম, আপনার নিশ্চয়ই মনে আছে যে শিবির সন্দেহে কেন মারা হচ্ছে, এটা তো কোনো আইনে নাই। আমি সাংবিধানিক আইনের শিক্ষক, কোন রকম কাউকে বিনা মানে কি বলবো বিনা আইনে, মানে আপনি আইনগত ভাবে একটা লোককে মেরে ফেলতে পারেন যদি বিচার টিচার করে ফাঁসি দেন বা রাইট অফ প্রাইভেটাইজেশন প্রপারলি ইউজ করেন। বেআইনি ভাবে কাউকে আঘাত করা, কাউকে মারা, এই মবক্রেসি করা, এগুলি গুরুতর ফৌজদারি অপরাধ। অবশ্যই এগুলি কেউ যদি করে আমরা প্রতিরোধে ব্যর্থ হতে পারি, কিন্তু বিচারে ব্যর্থ না। আসিফ নজরুল, আমাদের আপনি যেহেতু শিবিরের প্রসঙ্গটা তুললেন সেজন্য এটা বলা হয় যে বর্তমান সরকারের সাথে জামায়াতের সম্পর্ক সবচেয়ে বেশি। আসলে জামায়াতই বর্তমান সরকারের চালিকা শক্তি। বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস চ্যান্সেলরের নিয়োগ পাচ্ছেন তারা জামায়াত ঘনিষ্ঠ বা জামায়াতের দেখিয়ে দিল। অন্তর্বর্তী সরকার কি জামাতের উপর খুব বেশি ভর করে আছে কিনা? কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে 152 জন কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে 108 জনই শিবিরের। এই কারণে কি এই সরকার শিবির দিয়ে বা জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলে কেউ কেউ বলতে চাচ্ছেন? এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য। আচ্ছা, আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি, আপনিও দেখেছেন, খেয়াল করে দেখেন যে বাকশালীদেরকে পুনর্বাসন করছে এই সরকার। আমি এরকম প্রচারণাও দেখেছি আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার এসেছে, সব বিএনপি লোককে দেওয়া হচ্ছে। এখন আবার বলা হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে। কাজে আপনি প্রচারণা না দেখে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টস গুলা দেখার চেষ্টা করবেন। আপনাকে একটা এক্সাম্পল দেখালে তাহলে আপনি একটু বুঝতে পারবেন। ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিফ প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হলো, সেদিন ফেসবুকে সারাদিন প্রচারণা চললো যে আমি হচ্ছে জামাত, কেন আমি তাকে নিয়োগ দিলাম। উনি এবি পার্টির লিডার ছিলেন, এবি পার্টি থেকে পদত্যাগ করেছিলেন, খুবই বড় আইনজীবী, এটা তো আপনারা জানেন। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন। তখন 24 ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামাত। পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আরেকজন অত্যন্ত প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো। সাথে সাথে 24 ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী, আমি খাদানিক এবং আমি নাস্তিক। এখন আপনি বলেন 2টা জিনিস কি একসাথে সত্যি হতে পারে? মানুষের মধ্যে ধরেন ফেসবুক আমাদের জন্য একটা সম্ভাবনার অপার দ্বার খুলে দিয়েছে। আর এখন তো কারো আপনার জালিম সরকার না, আমরা বাক স্বাধীনতায় কথায় কথায় সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগ করবো না, কারো অত্যাচার হবে না, কথা বলার জন্য এখন বলতো কোনো রকম খারাপ ঘটনা ঘটেনি, ইনশাল্লাহ আর কোনোদিনও ঘটবে না আমাদের সরকার আমলে। ফলে মানুষ আপনার যার যা ইচ্ছা মতো বলছে, এবং দেশ নিয়ে সবাই খুব কনসার্ন। তো এটা আবার পজিটিভ দিকও আছে, সবাই কনসার্ন হয়ে সবাই অনেক ধরনের উদ্যোগ প্রকাশ করছে। আপনাকে আমি একটা এই যে বলা হচ্ছে একটা মিনিট 152 জনের মধ্যে 108 জন শিবির, এই প্রচারণার কোনো প্রমাণ আছে?
একটা কথা আপনাকে বলি, যেমন আপনি দেখবেন ফেসবুকে কেউ কেউ বলা শুরু করেছে যে জাফর ইকবাল সাহেব তো ঠিকই বলেছিল, এটা তো আসলে জামাত শিবিরের আন্দোলন, এটাও আমি দেখেছি। আচ্ছা ভাই, এই যে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বললো যারা মারা গেছে তাদের মধ্যে 50% হচ্ছে বিএনপির লোক, ঠিক আছে? আর আজকে আমি একটা টক শো দেখছিলাম, আমার চোখ দিয়ে পানি পড়ছিল। বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়া, যে ছেলেটা আপনার পুরো ঘটনা বর্ণনা করলো, তার মা ছিল পাশে। আমি কিন্তু আন্দোলনকালে আমি তাকে চিনতাম না, আমি তার ছবিটা ফেসবুকে দিয়ে বলেছিলাম বাংলাদেশের জয় হবে। একটা মা তার ছেলে টর্চার হচ্ছে, তারপর তাকে বলছে আমরা তোমার সাথে আছি। এই যে ওই ভিডিও, ওই ছেলেটার বর্ণনা করলাম, এখন সে কি জামাতের লিডারের ছেলে?